আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্নের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সাথে বইটা রাখবে এবং বইয়ের ধারাবাহিকতা অনুযায়ী যেই কোটেশনগুলো আছে, যে পার্ট আমরা শিখব তার একটা বিবরণী আমি বোর্ডে উপস্থাপন করে রাখছি। এই সিকোয়েন্স অনুযায়ী আমরা আজকে আমাদের যে সাধারণ জানার বিষয়, বেসিকগুলো জানার বিষয়টা আমরা শেষ করব। পাশাপাশি আমাদের কিছু কথাবার্তা আমরা যতটুকু পারি বোর্ডে আমি লিখে দিব, সেটা তোমরা লিখে নেবে এবং পরবর্তী ক্লাসে আমরা বইয়ের আরও কিছু সমস্যা আলোচনা করব। তো আজকে শুরু করি আমাদের প্রথম অধ্যায়, গণিতের একটা ইম্পর্টেন্ট অধ্যায় এবং নতুন জিনিস, খুবই ভালো রহস্যময় একটা জিনিস, এটা আমরা শিখব। কেমন? আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন শব্দের অর্থ যদি আমি এভাবেই করি তাহলে হবে মানে সাদৃশ্যপূর্ণ কিছু, একজাতীয় কিছুকে দলবদ্ধ করা, একই গুণাবলীর কিছুকে দলবদ্ধ করা, একই বৈশিষ্ট্য সম্মিলিত কোনো কিছুকে তাদের মান অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী সুসজ্জিত করা। আমরা এটা একটা সংজ্ঞা দিব, লিখে দিব, সংজ্ঞাটা তোমরা লিখবে। আমার এখানে আজকের যে বিষয়গুলো আমরা আলোকপাত করব সেটা হচ্ছে প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্নটা কি, কে এই প্যাটার্নটা আবিষ্কার করলেন সে বিষয়ে আমি বলবো। প্যাটার্নের প্রকারভেদ শিখব, প্যাটার্ন কয় প্রকার, স্বাভাবিক সংখ্যা কি এবং এগুলোতে কীভাবে প্যাটার্ন তৈরি হয়, মৌলিক সংখ্যার প্যাটার্নটা কি, ইরাটু স্থানীয় সাকুনি, এটা একটা নতুন সাকুনি, এটা হয়তো আমরা আজকে তৈরি করে দেখাবো না, কিন্তু নেক্সট ক্লাসে এটা আমরা তৈরি করব। ফিবোনাকি সংখ্যা, এটা একটা নতুন সংখ্যা, এটা কাকে বলে, ফিবোনাকি সংখ্যার সিরিজটা কীরকম, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, এটা আমরা কীভাবে সূত্রটা তৈরি হয় প্রতিপাদন করা যায় সেটা দেখব। সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, যে কোনো একটা সংখ্যাকে ভেঙে আরও অন্যভাবে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় কিভাবে, এবং ম্যাজিক বর্গ, সবচাইতে মজার বিষয় হচ্ছে ম্যাজিক বর্গ। এটা আমরা আজকে করব না, যেহেতু ম্যাজিক বর্গ আমরা চেষ্টা করব 3 ক্রমের ম্যাজিক থেকে 10 ক্রম পর্যন্ত যেতে। আমাদের বইয়ে সর্বোচ্চ 5 পর্যন্ত আছে, আমরা আরও এক্সটেনশন কিছু শিখব। তো ম্যাজিক বর্গগুলো আমরা একদিনে শিখব বিদ্যা, ওইটা একটা ক্লাসে আমরা শুধু ম্যাজিক বর্গের উপর নিব। আমরা জাস্ট আজকে ম্যাজিক বর্গটা কি এই বিষয়ে আলোচনা করে শেষ করব। তো আমার প্রথম কাজ হচ্ছে প্যাটার্ন। আসলে প্যাটার্ন হচ্ছে, বললাম প্যাটার্ন শব্দের অর্থ বললাম যে একই গুণাবলী সম্পন্ন কিংবা একই বৈধ সম্পন্ন কোনো সংখ্যা হোক, কোনো বস্তু হোক, কোনো রাশি হোক, কোনো গাণিতিক বিষয় হোক, সেগুলোকে তাদের নির্দিষ্ট ক্রম অনুযায়ী সুবিন্যস্ত করা। তো সুইডিশ গণিতবিদ অধ্যাপক উলম গ্রিনেনটার্ড, নামগুলো লিখে নিও। আচ্ছা, আমি একটু মুছে ফেলি, মুছে তোমাদের এই নোটগুলো দিয়ে রাখি। যদিও এটা আমার জানাকে একেবারে মানে জরুরি না, কিন্তু বিষয়টা যেহেতু আমরা জানবো, পুরোপুরি জানবো। আচ্ছা, প্যাটার্নের আবিষ্কারক হচ্ছে তার বাড়ি হচ্ছে সুইডেন, তাই একে বলা হয় সুইডিশ। সে একজন গণিতবিদ, অধ্যাপক। গ্রিনেন্ডার, সুইডিশ গণিতবিদ অধ্যাপক উলম গ্রিনেন্ডার হচ্ছে এই। তার জন্মসাল হচ্ছে 23 জুলাই 1923 খ্রিস্টাব্দ, এবং মৃত্যু হচ্ছে 12 মে 2016। এ হচ্ছে প্যাটার্ন সম্পর্কিত তোমাদের বইয়ের বাহিরের কথাবার্তা, অর্থাৎ প্যাটার্নের আবিষ্কারক সম্পর্কে বইয়ে তেমন কোনো ধারণা দেওয়া নাই। তোমাদের বইতে, অবশ্য বড় ক্লাসের বইতে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। প্যাটার্নের আবিষ্কারক হচ্ছে সুইডিশ গণিতবিদ, অধ্যাপক ছিলেন তিনি বাস্তব জীবনে উলম গ্রিনেন্ডার তার নাম। জন্ম হচ্ছে 23 জুলাই 1923 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 12 মে 2016। এতটুকুই। আচ্ছা, আমরা এখন শিখব প্যাটার্ন কাকে বলে, সংজ্ঞা।
আচ্ছা, প্যাটার্নের সংজ্ঞায় চলে যাই। গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু, এখানে কোনো কিছু বলতে আমরা ব্র্যাকেটে কিছু নোট দিব, যেমন সংখ্যা হইতে পারে, নকশা হইতে পারে, বা গাণিতিক বিষয়, যে কোনো গাণিতিক বিষয়, সাজানো বা পুনর্বিন্যস্ত করা কে প্যাটার্ন বলে। আমার সংজ্ঞাটা শিখলাম, সংজ্ঞাটা অবশ্য বইয়ে দেওয়া না, এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে সাথে সাথে, কারণ এগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে বইয়ে খুঁজলে পাওয়া যাবে না। গণিতে নির্দিষ্ট পন্থা, নির্দিষ্ট পন্থা বলতে গণিত দ্বারা প্রমাণিত, গণিত দ্বারা স্বীকৃত মেথড হতে হবে। এখন তুমি আমি হঠাৎ করে একটা মেথড বা অন্য কোনো উপায় অবলম্বন করলে হবে না, অবশ্যই গণিত দ্বারা স্বীকৃত, গণিতের ভাষা এগুলোকে কী বলো, গ্রহণযোগ্য পন্থা হইতে হবে। এই জন্য বলা হয়েছে গণিতে নির্দিষ্ট করে দেওয়া পন্থায় কোনো কিছু বলতে সংখ্যা হইতে পারে, সেটা নকশা হইতে পারে, যেটা আমরা জ্যামিতিক নকশা বলি, যে কোনো গাণিতিক বিষয় হইতে পারে, সেটাকে সাজানো বা পুনর্বিন্যস্ত করাকেই বলা হবে কি প্যাটার্ন। বাস্তবে যদি আমি প্যাটার্ন বলি, আমাদের দেখতে অনেকগুলো বিল্ডিং দেখা যায়, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি করা, ডেভেলপার্স কোম্পানি, দেখতে একই রকম, বাট ভিতরে হয়তো বা ম্যাটেরিয়ালসটা একরকম না, মানে দেখতে একই রকম মনে হচ্ছে, তার মানে কি একই প্যাটার্নে তৈরি। ঠিক আছে, আমাদের বাসা বাড়িতে অনেক সময় অনেক আসবাবপত্র থাকে, একই ডিজাইন, বাট এক একটার কাঠ ভিন্ন হইতে পারে, ওখানে যে রং প্রলেপ দিয়েছে সেটা হয়তো ভিন্ন হতে পারে, কিংবা ওখানকার যে প্যারেক ইউজ করে সেটা ভিন্ন হতে পারে, কিন্তু দেখতে একই ডিজাইনের, এই ডিজাইনটা হচ্ছে তার প্যাটার্ন। কেমন, এটাই বাস্তবতা। তো আমরা এখন যাব প্যাটার্ন কয় প্রকার। প্যাটার্নের প্রকারভেদ যদি বলি, প্যাটার্ন হচ্ছে দুই প্রকার। প্যাটার্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন বুঝে যাচ্ছে। আচ্ছা, প্যাটার্ন হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সাংখ্যিক, আমি পাশে একটা উদাহরণ দিব। আর দুই নাম্বার হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আচ্ছা, সাংখ্যিক প্যাটার্নের নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা কি দ্বারা তৈরি হবে, সংখ্যা দ্বারা তৈরি হবে। জ্যামিতিক প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে জ্যামিতিক চিত্র দ্বারা তৈরি হবে। সাংখ্যিক প্যাটার্ন যদি আমি একটা নর্মাল প্যাটার্নের কথা তোমাদেরকে বলি, যেমন 2, 4, 6, 8, 10 একটা প্যাটার্ন হইতে পারে। আরেকটা প্যাটার্ন যদি জ্যামিতিক প্যাটার্ন চিন্তা করি, একটা ত্রিভুজ, দেখো এখানে কি লিখছি, 2, 4, 6, 8, 10, তার মানে কি প্রত্যেকটা সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য বা 2 এর গুণিতক। এটা হচ্ছে এমন একটা প্যাটার্ন যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এর যে সাধারণ গুণাবলী যেটা আমরা প্যাটার্ন বলছি, এর প্যাটার্নটি হচ্ছে এটা কি জোড় সংখ্যার প্যাটার্ন। এটা কি এখানে 3টা কাঠি লাগছে, একটা কি তৈরি করছি ত্রিভুজ, এখানে 5টা কাঠি দ্বারা তৈরি হয়েছে 2টা ত্রিভুজ, এখানে 7টা কাঠি দ্বারা তৈরি হয়েছে 3টা ত্রিভুজ। তার মানে কি এগুলো হচ্ছে প্রত্যেকটা দেখো 2টা কইরা কাঠের সংখ্যা বৃদ্ধি পায়, একটা করে ত্রিভুজ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2টা কাঠি দ্বারা একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজ তৈরি করতে মূলত 3টা কাঠি প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করে দেখো 2টা কাঠি বৃদ্ধি করলে একটা করে নতুন ত্রিভুজ গঠিত হয়। তার মানে কি এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা প্যাটার্ন, অর্থাৎ জ্যামিতিক প্যাটার্ন। ঠিক আছে, তারপরে আমরা যেটা পড়বো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এটাতে বোঝানোর কিছু নাই। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক, তার মানে স্বাভাবিক বলতে একেবারে আমরা বলি না মানুষটা খুবই স্বাভাবিক বা মৃত্যুটা স্বাভাবিক, মানে কি স্বাভাবিক বলতে যেটা একেবারেই প্রকৃতিগত, ন্যাচারাল,
সেটাই বলা হয়। তো এমন কিছু সংখ্যা আছে যেটা আমরা স্বাভাবিকভাবেই সবসময় ইউজ করি মানুষ গণনা করতে, কিছু কেনাকাটা করতে সবসময়, অর্থাৎ গণনাকারী সংখ্যাকে বলা হবে কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা কীরকম, তারপরে যেটা আমরা পড়ব 3 নাম্বার অপশনে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলো দ্বারা আমরা গণনা করি। তো গণনা করা শুরু করতে কেউ 1 থেকে শুরু করে, 0 থেকে শুরু করার কোনো অপশন নাই, কারণ 0 দ্বারা আমরা নাই বুঝাই। তার মানে আবার ঋণাত্মক সংখ্যা দ্বারা গণনা করা যায় না। তার মানে গণনা করতে শুরু করতে হয় 1 থেকে, তাহলে 1, তারপরে 2, 3, 4, 5, এইভাবে পর্যায়ক্রমে আমরা গণতে থাকবো। খেয়াল করে দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে পার্থক্য কিন্তু 1, অর্থাৎ একটা থেকে তার পরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত করে 1, এবং প্রত্যেকটা সংখ্যাই তাই। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হইতে হলে তার প্রত্যেকটা সংখ্যার ব্যবধান থাকতে হবে কত 1। এই যে 1 একটা কমন কথা, এর বাইরে গেলে এটাকে আর স্বাভাবিক সংখ্যা বলা যাবে না, সেহেতু এটাকে কি বলা হবে স্বাভাবিক সংখ্যার একটা প্যাটার্ন। ঠিক আছে, তারপরে আসবো মৌলিক সংখ্যার প্যাটার্ন। এটা আমরা সংজ্ঞাটাও লিখে দিব, মৌলিক সংখ্যা কাকে বলে, কারণ এটা তোমরা অনেকই ক্লাসে যখন পড়াইছে তখনও দেখছি এই সংজ্ঞা দিতে পারো না। মৌলিক সংখ্যার প্যাটার্ন, যে সকল সংখ্যা আসলে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটাই মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটা সংখ্যা যদি পাই, চোখের সামনে পড়ে বা দেয়, তাহলে আমরা দেখব সংখ্যাটা কি 1 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যদি দেখে যায় না, তাহলে সেটা মৌলিক হবে। আর যদি সেটা মৌলিক মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য আদার্স সংখ্যা দ্বারা বিভাজ্য হয় নিঃশেষে, তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা ধরবো না, সেটা অন্য সংখ্যা হবে, হইতে পারে সেটা কৃত্রিম সংখ্যা, কম্পোজিট নাম্বার। তাহলে কি বলবো, 1 থেকে বড় হইতে হবে। একটা এখানে কমন নোট হচ্ছে 1 থেকে বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এক থেকে বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন এই মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা সাকনি তোমাদের বইতে দেওয়া আছে, যেটার নাম হচ্ছে ইরাটোস্থেনিস সাকনি। এটা তৈরি করতে একটু সময় লাগবে, সেজন্য আমি আজকে এটা দেখাবো না, শুধু বলে রাখলাম। আমরা নেক্সট দিন যখন ম্যাজিক বর্গ শিখব, তার সাথে আমরা এই ইরাটোস্থেনিস সাকনি থেকে কীভাবে মৌলিক সংখ্যাগুলো সেকে সেকে বের করা যায় সেই পদ্ধতিটা শিখব। ঠিক আছে, আজকে শুধু এটুকু মনে রাখো যে মৌলিক সংখ্যা নির্ণয়ের বিশেষ পদ্ধতি, বিশেষ যে ছাঁকনি, তার নাম হচ্ছে ইরাটোস্থেনিস ছাঁকনি। আমরা একটা অপশন দিব, এটা লিখে রাখবা, ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা সেকে সেকে বের করা যায়। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে আমি সংজ্ঞায় যেহেতু বলছি, সংজ্ঞায় বলছি যে 1 অপেক্ষা বড় হবে, তার মানে কি শুরু করব 2 দ্বারা। দেখো 2 এমন একটা সংখ্যা, 1 কেবল 1 এবং 2 দ্বারা ভাগ যাবে, অন্য কোনো নতুন সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেহেতু 2 মৌলিক সংখ্যা হবে। ঠিক সেম 3কেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু আমি 4 নিতে পারবো না, কেননা 4কে 1 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, পাশাপাশি নতুন অন্য একটা সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। যেহেতু 1 এবং 4 ব্যতীত একটা নতুন সংখ্যা দ্বারা ভাগ গেল বা বিভাজ্য হইল, সেহেতু 4 মৌলিক সংখ্যা নয়। তাহলে তারপরে কি হবে 5, এমনি আবার দেখো 7, তারপরে 11, তারপরে 13,
তারপরে 17, তারপরে 19, এরকম আরও অনেক মৌলিক সংখ্যা আছে যেগুলো তোমরা বাসায় একটু খেয়াল করে 1 থেকে 100-এর মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে, এগুলো ওই ইরাটি স্থানীয় সাকিনির ভাত দিয়ে তোমরা ম্যানুয়ালি চেষ্টা করবে যে 1 থেকে এই 100-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা বলছি, 25টা, এই 25টা মৌলিক সংখ্যা খুঁজে বের করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে বিশেষ ছাঁকনি, সেটা আমরা আসলে এখন তৈরি করব না, বাট নোট লিখে রাখো যে ইরাটোস্থানীয় ছাঁকনি হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের ছাঁকনি। ইরাটোস্থানীয় ছাঁকনি মানে হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের ছাঁকনি। কেমন? পাঁচ নাম্বার অপশন হচ্ছে ইরাটো ছাঁকনি। এটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের ছাঁকনি। এতটুকু মনে রাখো, এবং নেক্সট ক্লাসে আমরা এটা বিস্তারিতভাবে নির্ণয় করবো। 1 থেকে 100-এর মধ্যে যে 25টা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমরা ছেঁকে ছেঁকে বের করব। তারপরে যেটা, এইটা একটা ইম্পর্টেন্ট, এটা আমরা শেষ করবো না হলে আগামী দিন পারবো না, অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র, যে সূত্র দ্বারা আমরা এখানে লাস্টের গ নাম্বারের অর্থাৎ সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের প্রশ্নটা যেটা থাকে যে এত থেকে এত পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, সেটা তো আসলে এইভাবে সবগুলো সংখ্যা ধারাবাহিকভাবে লিখে যোগ করা যাবে না। এটা একটা বিশেষ পদ্ধতি আছে, সূত্র আছে। সেই সূত্রটা কীভাবে তৈরি হয়, সূত্রটা কীভাবে প্রতিপাদন করে, সেটা একটু শিখবো, খুব অল্প সময়ে খেয়াল করো। আমরা সাপোজ ধরে নিলাম যে 1 থেকে 10, এই 10টা সংখ্যার যোগফল আমরা নির্ণয় করি। এটা আমরা দ্রুত ক্লিক করতে পারবো, কিন্তু যদি এর চাইতে বেশি বলে, 1 থেকে 100 বলে, 1 থেকে 1000 বলে, 1 থেকে 1 লক্ষ বলে, তাও কিন্তু আমরা বের করতে পারবো। তখন লাগবে কি, একটা সূত্র লাগবে। এই সূত্রটা কীভাবে তৈরি হয়? আচ্ছা, পাস। এর সাথে আমরা আরেকটা সংখ্যা শিখে নিই, সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। 6 নম্বরে দিয়েছিলাম ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যাটা আমরা একটু শিখে তারপরে আমরা ওটাতে যাব। ফিবোনাকি সংখ্যা একটা নতুন নাম। এই ধরনের সংখ্যার কথা এই ক্লাস 8-এর পূর্বে আর কোথাও কখনো আলোচনা হয় নাই, তো একেবারে নতুন জিনিস। তো সেটা আমরা শিখবো। সংজ্ঞাটা আমি দিয়ে নেই। যদি এমন কোনো সংখ্যার তালিকা পাওয়া যায় যে পরপর দুটি পদের যোগফল তার নিকটতম পরবর্তী পদের সমান হয়, তাহলে সেই সংখ্যার তালিকাকে বলা হবে ফিবোনাকি সংখ্যার তালিকা, এবং সংখ্যাগুলোকে বলা হবে ফিবোনাকি সংখ্যা। এইটা সংখ্যা বইতে ওইভাবে তৈরি করে দেওয়া নাই, তো আমি তৈরি করে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। কোনো তালিকার পরপর দুইটি পদের যোগফল যদি তার নিকটতম পরবর্তী পদের সমান হয়, তবে তাকে ফিবোনাকি সংখ্যার তালিকা বলে, এবং সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলে। কেমন?
কোনো তালিকার পরপর দুটি পদের যোগফল যদি তার নিকটতম পরবর্তী পদের সমান হয় তবে তাকে ফিবোনাকি সংখ্যার তালিকা বলে এবং সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলে। উদাহরণ, এটার একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে এই তালিকাটা তৈরি করতে হলে প্রথম দুইটা পদ অবশ্যই তোমাকে জানা থাকতে হবে, নাহলে কিন্তু তালিকা তৈরি করা যাবে না। প্রথম সংখ্যাটা যদি মনে করো 0 হয়, 1 হয়, তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, এরকমভাবে অগণিত হইতে পারে। কেমন? এখানে আরও কিছু খেয়াল করার বিষয় আছে। দেখো এখানে কিন্তু 4 আসে নাই, 6, 7 আসতেছে না, 8-এর পরে 13-র মাঝখান থেকে 9, 10, 11, 12 নাই। তার মানে কি এগুলো কখনো ফিবোনাকি সংখ্যা হইতে পারবে না। তুমি যেই পদ থেকে শুরু করো না কেন আলটিমেটলি রেজাল্টগুলো এরকমই আসবে। তুমি মাইনাস দেওয়া শুরু করো আর প্লাস দেওয়া শুরু করো। কেমন? আচ্ছা, এখন আমরা যাব একটা সূত্র প্রতিপাদন করব, তারপর আমার বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা 7 নাম্বার টপিক্সে চলে আসলাম। 7 নাম্বার টপিক্সটা ছিল স্বাভাবিক ক্রমের সংখ্যার যোগফল। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সূত্র প্রতিপাদন করা, অর্থাৎ সূত্রটা কিভাবে তৈরি হয়েছে এটা নির্ণয় করা, প্রমাণ করা। কেমন? তা আমি ধরে নিলাম যে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কিন্তু একটু আগে বলে আসছি যে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম প্রথম সংখ্যা 1, বাট শেষ সংখ্যা যে কত তা কিন্তু নির্ধারণ করা নেই। তাহলে আমরা শুরু করলাম যে প্রথম 10টা নিব। আমি ধরে নিলাম যে মনে করি এই প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে ক। তার মানে কি ক এর সাথে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এই 1 থেকে 10 পর্যন্ত আমরা যোগ করবো। কেমন? খেয়াল করে দেখো, যদি আমি 5-এর সাথে 6 যোগ করি তাইলে কত হয়? 11। ঠিক 6-এর সাথে যদি 5 যোগ করি তাইলে কি হচ্ছে? 11। অর্থাৎ যোগের ক্ষেত্রে পদ দুটা যদি আমি পুনর্বিন্যাস করি, স্থান বিনিময় করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যে যোগফলটা পেলাম, ঠিক আমি যদি 10 থেকে নিচের দিকে আসি, 1-এর দিকে আসি, 10 থেকে 1 পর্যন্ত আসি, তাহলেও যোগ করলে কী হবে? সেম। তাহলে আমরা এটা বিপরীত ক্রমে এখন যদি যোগ করি, বিপরীত ক্রমে যদি লিখি, আবার দেখো এখানে লিখবো তাহলে 10, তারপর হবে 9, তারপর হবে 8, 7, তারপর হবে 6, তারপরে 5, 4, 3, 2, 1। কেমন? এখন কি করব? এটা আমার যোগফল নির্ণয় করতে বলছে, তাই আমি এটাকে যোগ করব। আচ্ছা, যোগ যদি করি একটানা আমরা যোগটা করে ফেলবো। আচ্ছা, আমি এখানে নোট দিয়ে দিলাম যে আমরা কি করছি, যোগ করে এখানে একটা ক, এখানে একটা ক, তাহলে কি হবে? ক স্কোয়ার না ক? 2 ক হবে। অর্থাৎ যোগ করলে সহগ বাড়বে, গুণ করলে পাওয়ারে যাবে। তাহলে ক আর ক যোগ করলে হবে 2 ক। এখানে থেকে 1 যোগ 10, আচ্ছা লিখলাম 1 যোগ 10, তারপর এটা হচ্ছে 2 যোগ 9, এইরকমভাবে 3 যোগ 8, 4 যোগ 7, এখানে হচ্ছে 5 যোগ 6, এখানে হচ্ছে 7, 6 যোগ 5, তারপর হচ্ছে 7 যোগ 4, তারপর হচ্ছে 8 যোগ 3, তারপর হচ্ছে 9 যোগ 2, তারপর হচ্ছে 10 যোগ 1। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আমি যেভাবে যোগ করতেছি না কেন যোগফল কিন্তু সেম। 10 1 11, 9 2 11, 8 3 11, 4 7 11, 5 6 11, 6 5 11, 7 4 11, যেটাই যোগ করি যোগফলটা কিন্তু সেম। এখন ঘটনা হচ্ছে এই যে আমার যোগফলগুলা সব সেম আসলো, এখানে কয়টা জোড়া হয়েছে দেখো, এটাও কিন্তু গণনা করে আমি সবগুলো জোড়া লিখে দিয়েছি। তুমি যদি এভাবে চাও যে এখানে ছিল 10টা সংখ্যা, এখানে ছিল 10টা সংখ্যা, মোট লিখছি 20 বার, 20টা সংখ্যা হয়েছে, তাহলে জোড়া হইলো কয়টা? 10টা। তার মানে কি এখানে 10টা জোড়া আছে। তাহলে 10টা জোড়া যদি থাকে, আমি যদি এটাকে লিখি 2 কয়ের জায়গায় 2 ক, এখানে 1 যোগ
10 গুণ হবে কত, বললা যেটা 10টা জোড়া, সে 10টা জোড়া দিলাম। এখন আমি এই ক রাখলাম পক্ষান্তর পদ্ধতি যাই, অবশ্যই 2 দ্বারা আমার কি হবে, ভাগ হবে। তার মানে খেয়াল করো, 1 আমার এই রাশির প্রথম পদ, 10 এই রাশির শেষ পদ, এই 10টা হচ্ছে এখানে কি পদ সংখ্যা, আর 2 হচ্ছে ভাগ। আমার সূত্র হয়ে গেল। তাহলে অতএব যোগফল নির্ণয়ের সূত্র কি দাঁড়াইল, যোগফল সমান সমান হইল প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2, শেষ। তার মানে একেবারে সিম্পল বিষয়, এটা একটু দেখে নেবে এবং বোঝার চেষ্টা করবে। সূত্রটা আমাদের কাজে লাগবে যে কোনো সংখ্যার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে, শুধু 1 থেকে 10 পর্যন্তই না, সেটা 1 লাখ বলুক, 1 কোটি বলুক, আর 10 কোটি বলুক, যাই বলুক না কেন, যাই সংখ্যা থাকুক, লাস্টে আমরা এটা যোগ করতে পারবো। কেমন? তারপরে আমরা যাব 8 নম্বর অপশনে, হচ্ছে সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এইটা শেখার জন্য তোমার বেসিক আগে থেকে কিছু জানা লাগবে, অর্থাৎ মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গফল তোমাকে জানা থাকতে হবে, তাহলে তোমার জন্য বিষয়টা খুব ইজি হবে। 1 থেকে কত, 20 পর্যন্ত, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে বের করে মোটামুটি একটু আইডিয়া রাখবা। মুখস্থ আকারে রাখাই ভালো, কি করে দেওয়া করা যায়, কিন্তু মুখস্থটাই এখানে কাজে দিবে, তোমার সময় সাপেক্ষ হবে না। 8 নাম্বার অপশনে আমরা কি লিখব, সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমরা যদি একেবারে ছোট্ট একটা উদাহরণ দেই, সাপোজ একটা সংখ্যা 2, একেবারে ছোট নিলাম, তো 2কে যদি আমি ভাঙাই, অবশ্যই সংখ্যা দুইটা যেহেতু যোগফল রূপে প্রকাশ করবো, তাহলে অবশ্যই 2 থেকে ছোট নিতে হবে। তো 2 থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, আবার নিলাম 1। এখন 1-এর বড় করলেও 1, 1-এর বড় করলেও 1। দেখো আমার কিন্তু দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। সেম, এখন তুমি 2 না নিয়ে সেটা যদি এরকম হয় 10, তাহলে আমি লিখতে পারি 9 যোগ 1, লেখা যায় 3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হয়ে গেল। আরও যদি বড় থাকে, সাপোজ মনে করে এখানে আছে 37, তাহলে আমার নেব কত, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 1 যোগ করলে হয়, তো 36কে লেখা যাবে 6 স্কোয়ার, 1কে লেখা যাবে 1 স্কোয়ার। এরকমভাবে আরও বড় সংখ্যা থাকতে পারে, সাপোজ আরেকটা বড় যদি আমি 130 নিলাম, 130কে লেখা যায় 121 যোগ 9, তো 121-এর সাথে বর্গ 11কে বড় করলে 121 হয়, আবার 3কে বড় করলে 9 হয়। এরকমভাবে 1 থেকে 100-র মধ্যে 35টা সংখ্যা আছে যাদেরকে পূর্ণ দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়, বাকিগুলোকে যাবে না। কয়টা সংখ্যা বললাম, 1 থেকে 100 পর্যন্ত মোট 35টা সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত মোট 35টা সংখ্যা আছে যাদেরকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি বা যোগফল রূপে প্রকাশ করা সম্ভব, আর বাকিগুলো সম্ভব না। কেমন? সর্বশেষ অপশনে আমরা চলে আসলাম, এটা আমরা কিছুই করবো না আজকে, জাস্ট হেডিংটা দেব ম্যাজিক বর্গ। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং মজার বিষয়, এটা একদিনে এর সাথে শেষ করা যাবে না। সম্পূর্ণ ক্লাসটা একদিন নিলে তোমারও ভালো লাগবে আর আমিও করাইতে পারবো। আমরা সর্বশেষ অপশনটা দেখব কি, ম্যাজিক বর্গ। এটা দিয়ে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়েছে। এখন তোমাদের বইতে ম্যাজিক বর্গ সাধারণত ম্যাজিক বর্গ বইতে আছে 3 থেকে 5 পর্যন্ত। আমরা আরও এটাকে এক্সটেন্ড করে 3 থেকে চলে যাব 10 পর্যন্ত শিখব নেক্সট ক্লাসে। শুধুমাত্র এতটুকু শিখে রাখো যে ম্যাজিক সংখ্যাটা নির্ণয়ের সূত্র আছে। এই ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ভাগ হচ্ছে 2। এখানে ক এর পরিচয় হচ্ছে, ক হচ্ছে ক্রম সংখ্যা বা পদ সংখ্যা যাই বলো,
যেরকম উদাহরণস্বরূপ যদি আমি বলি 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে চাই, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা, তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা যদি নির্ণয় করি তাহলে কয়ের মান এখানে কত বসাবো 3, তাহলে 3-এর উপর স্কোয়ার হবে যোগ 1 ভাগ 2, তাহলে 3 খেয়াল করে দেখো 3 স্কোয়ার করলে হয় 9, 9-এর সাথে 1 যোগ করলে 10 ভাগ হচ্ছে 2, 2 দ্বারা 10কে ভাগ করা যায় 5, আর 3 আর 5 গুণ করলে কত হয় 15, তার মানে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত 15। এরকমভাবে যদি বলা হয় 4 ক্রম, তাহলে এখানে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা লিখলে এখানে কয়ের মান কত বসাবো 4, 5 ক্রম বলে 5, যাই বলুক না কেন যে সংখ্যাটাই বলুক কয়ের মান তত হবে, আমরা বসাবো, সূত্র অনুযায়ী কাজ করব, রেজাল্টটা চলে আসবে। কেমন? তো আজকে আমরা মোটামুটি এই প্যাটার্ন অধ্যায়ের মূল যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় বইটা মিলিয়ে দেখবে, বইয়ের অনেক কথা আমার এখানে আসে না, এবার আমি কিছু এক্সট্রা বলতে সেগুলো নোট করবে, এবং আগামী দিনের জন্য তোমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে ইরা টু এক্সচেঞ্জের ছাঁকুনিটা বইয়ে কীভাবে দেওয়া সেটা একটু খেয়াল করবে। আমি হয়তো বইয়ের মতো করে বোঝাবো না, আমি আমার অন্য একটা সিস্টেমে বোঝাবো যেটা সহজ হবে, নামতা টামতা কিছু পড়া লাগবে না, বইটা হয়তো কথা নামতাও জানা লাগবে, কিন্তু আমি যে সিস্টেমে শেখাবো কোনো নামতার কোনো দরকার নাই। এবং ম্যাজিক বর্গ নির্ণয় ওখানে 3 থেকে 5 4 পর্যন্ত করে দেওয়া আছে, কীভাবে করে আসছে ওই নিয়মটা দেখবে। আমি ওই নিয়মেও করাবো না, এর বাইরের নিয়মে করাবো, একটা কমন নিয়মেও করাবো, যা সবগুলোতে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কেমন? তো তোমরা বাসায়গুলো দেখবে এবং সেই পর্যন্ত ভালো থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।